এবং সারা বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশনের অসংখ্য ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের 26শে ডিসেম্বর 1971 সালের এই দিনে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ লাভ করে। তাই এই বিজয়ের মাসে শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের, সেই সকল মা বোনদের যাদের রক্ত এবং সংগ্রামের বিনিময়ে আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি, আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 2024-এর 5ই আগস্ট যে সকল ছাত্র জনতা আপামর জনসাধারণের রক্তের বিনিময়ে বাংলাদেশকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে দূর করে আবার একটি গণ অভ্যুত্থান করেছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বাংলাদেশের কৃতি সন্তান, উপমহাদেশের কৃতি সন্তান, বাঙালির আধিপত্যবাদের বিরুদ্ধে বজ্র কণ্ঠস্বর, বাঙালির জাতীয়তাবাদের মুক্তির দূত, বাঙালির স্বাধীনতার অগ্রপথিক, বাংলাদেশের কৃতি সন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শহীদ ওসমান হাদিকে, যিনি তার বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশের মানুষের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে গেছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার সেই 24শে জুলাইয়ের আন্দোলনে যে সকল আহত অবস্থায় আমার ভাইয়েরা রয়েছেন তাদেরকে আমি সহমর্মিতা জ্ঞাপন করছি। বাংলার সেই অগ্রদূত শহীদ ওসমান হাদির পরিবারের প্রতি প্রিয় উপস্থিতি, স্বাধীনতার মাস, বিজয়ের মাস এই ডিসেম্বর। বিজয় মানে উল্লাস, আনন্দ নয়। বিজয় মানে হচ্ছে আমাদের সহমর্মিতার বিষয়, বিজয় মানে হচ্ছে আমাদের মুক্তির স্বাধীনতার বিষয়। আজকের আমরা এই স্বাধীনতার জন্য বছর অতিক্রম করলেও এখন পর্যন্ত বাঙালি স্বাধীন হতে পারে নাই। বিজয় দিবসে আমরা আবার বিজয় খুঁজি, স্বাধীনতা দিবসে আমরা আবার স্বাধীনতা খুঁজি। আজকের প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি ক্ষণে আপামর জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা, ছাত্র জনতা, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা থেকে সকল মানুষ শুধু স্বাধীনতা খোঁজে। অথচ আমরা জানি যে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে এই বাংলাদেশ একটি স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু প্রকৃতপক্ষে আপনি, আমি কেউ আজ পর্যন্ত স্বাধীনতা লাভ করতে পারি নাই। তাই আমাদের এখনো স্বাধীনতার অন্বেষণে বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, শিক্ষক, ছাত্র, ড্রাইভার সবাইকে পেশাজীবী সংগঠন করে স্বাধীনতার ডাক দিতে হচ্ছে। সবাইকে সবার মুক্তির লক্ষ্যে এক একটি সংগঠনের মাধ্যমে নিজের অধিকার বাস্তবায়নের দাবিতে আমরা সমবেত হচ্ছি। ঠিক আজকেও বাংলাদেশ সড়ক পরিবহন চালক ফেডারেশন সারা বাংলাদেশের চালকদের ন্যায্য অধিকার, তাদের সামাজিক সুরক্ষা, আইনগত সুরক্ষা, জীবনের সুরক্ষা এবং তাদের ন্যায্য পাওনার দাবিতে আপনারা আপনাদের দাবির অন্বেষণে দূর দূরান্ত থেকে, সারা বাংলাদেশ থেকে আজকের এই চট্টগ্রামে সমবেত হয়েছেন, ঠিক কিনা? তাহলে স্বাধীন বাংলাদেশের ভিতরে আবারও স্বাধীনতা খুঁজতে আমাদের সমবেত হতে হচ্ছে, যেটা বাংলাদেশ সরকারের জন্য এই 54 বছরে অত্যন্ত লজ্জাজনক বিষয় বটে। আমি জানি আজকের আমার এই বক্তব্য বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে লাইভ হচ্ছে। আমি সরকারের বিরুদ্ধে বললে সরকার আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। তারপরেও মুক্তির স্বাধীনতার জন্য সৈয়দ ওসমান হাদি যেমন মৃত্যুকে ভয় করে নাই, 71-এ যেমন বীর বাঙালি নিজের জীবনকে মায়া ত্যাগ করে এই বাংলার স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলেন, আমি অ্যাডভোকেট বরকতুল্লাহ খান ন্যায্য দাবির সপক্ষে এই সড়কের চালকদের সকল পাওনা ন্যায্য অধিকার বুঝিয়ে নেওয়ার দাবির তাগিদে আইনসঙ্গতভাবে সামাজিক সুরক্ষার মাধ্যমে সামাজিক আন্দোলনের সাথে আমি একমত। এবং যতদিন পর্যন্ত আপনাদের দাবি আদায় না হবে ততদিন আপনাদের সাথে নিঃস্বার্থভাবে বিনা টাকায় আপনাদের সাথে থাকার একমত ঘোষণা করছি। প্রিয় উপস্থিতি, আমি অত্যন্ত দুঃখিত এই কারণে যে আজকের 4টা স্কুলের তাদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, সাংস্কৃতিক সন্ধ্যা, এই সকল অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করেছেন। এটা আপনাদের দোয়া, কারণ আমি খুব ক্ষুদ্র একজন মানুষ,
সামাজিক কর্মকাণ্ড করে থাকি, আমি রাজনীতি করি না, আমি রাজনীতিতে বিশ্বাসী নই। কারণ রাজনীতি ছাড়া যে দেশের মানুষের মুক্তির সপক্ষে কথা বলা যায় সেটা সৈয়দ ওসমান হাদী দেখিয়ে দিয়েছেন। যার কারণে এই দেশের কলঙ্কিত রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও এই দেশের জনগণের কল্যাণে কাজ করা যায় সেটা আমরা শিক্ষা পেয়েছি। যার কারণে রাজনীতি আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যে দলেরই হন না কেন আমার তাতে কোনো আপত্তি নাই। আমাদের রাজনৈতিক কোনো বক্তব্য এই মঞ্চে আমাদের নাই, সরকারের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, অন্য কোনো দলের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। আমরা আমাদের দাবির সবাইকে বক্তব্য তুলে ধরে বলেছি। প্রিয় উপস্থিতি, আজকের আমার অসংখ্য প্রোগ্রাম থাকার পরেও আমি এখানে আসছি। জনাব জুয়েল সিকদার, মোজাম্মেল ভাই এবং রাজশাহীর যিনি প্রধান, গতকালকে তারা আমার চেম্বারে ছিলেন, তারা দেখেছেন আজকে ঢাকাতে স্বরাষ্ট্র সচিব মহোদয়ের উপস্থিতিতে একটি প্রোগ্রামে আমাকে জয়েন করার জন্য বিমানের টিকিট পর্যন্ত দেওয়া হয়েছিল। আমি জুয়েল ভাইকে বলেছিলাম যে ভাই কোনোভাবে আমাকে একটু ছাড় দেওয়া যায় কিনা, কিন্তু তিনি বললেন যে না ভাই, আপনাকে ছাড় দেওয়া যাবে না। যার কারণে এই দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি স্বরাষ্ট্র সচিব, আমি এই মঞ্চ থেকে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, নাসিম ভাইয়ের প্রতি, যে তার অনুষ্ঠানকে বর্জন করে আমি এই সাধারণ জনগণের কাতারে এসেছি। এর কারণ শুধু একটাই, উনি একজন ক্ষমতাধর ব্যক্তি, ওনার ওখানে যে সমস্ত লোকজন আছে সবাই পরিপুষ্ট, অর্থাৎ সবাই স্বচ্ছতার সাথে বসবাস করছে, সবাই অত্যন্ত সম্পদশালী, সামাজিক এবং তাদের সুরক্ষার জন্য ব্যবস্থা আছে। কিন্তু আমি এমন মানুষের পাশে দাঁড়াতে চাই যাদের সামাজিক সুরক্ষার জন্য আমাদের মতো অসংখ্য মানুষের প্রয়োজন। আর সেই কারণে আজকে আপনাদের এই অনুষ্ঠানকে প্রাধান্য দিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। আমি আপনাদের কাছে এর বিনিময়ে কোনো ধরনের টাকা পয়সা কোনো কিছু জীবনে কোনোদিনই চাইনি, কোনোদিন দাবিও করব না। শুধুমাত্র আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যে দাবির সপক্ষে রাস্তায় নেমেছেন, আজকের যে রাজশাহী থেকে চট্টগ্রামে এসেছেন, ঢাকা থেকে চট্টগ্রামে এসেছেন, আপনারা এই বন্ধের দিনে যারা আপনাদের স্ত্রী, কন্যা, সন্তানদেরকে সময় দেওয়ার কথা ছিল সেই সময়টাকে বঞ্চিত করে, শিশু সন্তানের সময়টাকে বঞ্চিত করে আপনার ন্যায্য দাবির সপক্ষে আপনারা এখানে আসছেন। আমরা যেন আপনাদের দাবির সপক্ষে দাবিটা তুলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে উপস্থাপন করতে পারি এবং সরকার যেন আমাদের এই ন্যায্য দাবিটা পরিপূর্ণ করে, সেই জন্য সবাই বলি আমিন। আমরা সহিংসতায় বিশ্বাসী নই, আমরা অরাজকতায় বিশ্বাসী নই। আমি বারবার বলে আসছি, এই চালকদের শ্রম আইন 2006 সর্বশেষ এবং সড়ক পরিবহন আইন 2018, এই আইনে যে সুবিধাগুলির কথা বলা আছে, আইনের সুবিধা ছাড়াও একজন মানুষ হিসাবে, একজন শ্রমিক হিসাবে আপনার যে ন্যায্য পাওনাটুকু রাষ্ট্র আপনাকে দিয়েছে, কাগজে কলমে দিয়েছে, আমরা শুধুমাত্র সেটার বাস্তবায়ন চাই। আমরা বাড়তি কোনো সুবিধা পেতে চাই না। প্রত্যেকটা গাড়িতে এসি লাগানো হোক, আমরা সেটা চাই না, কিন্তু আমরা আমার জীবনের সামাজিক নিরাপত্তাটুকু চাই। আমরা বলে আসছি, আমরা যারা চালক, আমার ভাই বলেছেন আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমি চালক নই, সঠিক নয়, আমি একজন অপেশাদার চালক, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, তার মানে আমি আপনাদের কাতারের একজন ব্যক্তি। আমরা চাই এই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি একজন চালক, যার স্টার্টিং হুইলের কারণে শুধুমাত্র গাড়ি চলে না, পুরো বাংলাদেশ চলে। একদিন যদি এই দেশের চালকরা ধর্মঘট করে যে বাংলাদেশের কোনো চালক আজকের গাড়ি চালাবে না, তাহলে বাংলাদেশ কি চলবে? প্রধানমন্ত্রী চলতে পারবে? স্বরাষ্ট্রমন্ত্রী চলতে পারবে? কোন মন্ত্রী চলতে পারবে না। কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই আমরা বাংলাদেশের গতিকে চালিয়ে নিয়ে যাব, আপনারা আমাদের জীবনের গতিকে চালিয়ে দিন।
আপনারা আমাদের ন্যায্য অধিকারটুকু বাস্তবায়ন করার সুযোগ দিন। সড়কে দুর্ঘটনা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর এমন কোন রাষ্ট্র দেখাতে পারবে না যে রাষ্ট্রে সড়কে দুর্ঘটনা ঘটে নাই। কয়েকদিন আগে সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে 6 জন নিহত হয়েছে। কিছুদিন আগে আমেরিকাতে হয়েছে। বিশ্বের প্রতিটি রাষ্ট্রে এই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, কিন্তু আমরা বিশ্বাস করি একজন প্রকৃত ড্রাইভার, যিনি প্রকৃতপক্ষে তার মায়ের গর্ভের সন্তান, তিনি এই রাস্তায় চলাচলকালীন সময় একটি পিঁপড়াকেও আহত করতে ইচ্ছুক নন। তারপরেও শত সতর্কতা অবলম্বন করার পরেও এদেশে দুর্ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। বিমান বাহিনীর যখন বিমান দুর্ঘটনা ঘটে, কই সেই বিমানের পাইলটকে তো ঘাতক বলা হয় না। লঞ্চের যখন দুর্ঘটনা ঘটে তাকে তো ঘাতক বলা হয় না। তাহলে যখন সেনাবাহিনীর ট্রেনিংয়ে গিয়ে বিমান দুর্ঘটনায় পড়ে অনেক বড় কর্মকর্তা নিহত হন, তাকে তো শ্রদ্ধার সাথে সেলুট জানিয়ে তারপরে তাকে দাফন করা হয়। কিন্তু একজন ড্রাইভার সড়ক দুর্ঘটনায় শত সতর্কতা অবলম্বন করার পরেও যখন দুর্ঘটনার শিকার হয়, তখন তাকে তো স্যালুট দেওয়া দূরের কথা, গাড়ি এবং ড্রাইভারকে পিটিয়ে পুড়িয়ে রাস্তায় নিহত করা হয়। আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই। এই ব্যবস্থার পরিবর্তন সরকারকে নিতেই হবে। ড্রাইভারদের জীবনকালের নিরাপত্তা সরকারকে দিতে হবে। আমরা আন্দোলন চাই না। আমরা এই চট্টগ্রামের এই ইডেন প্যালেস গার্ডেন থেকে এই দেশের সরকারকে এই সড়ক নিরাপত্তার জন্য যারা আছেন সেই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদেরকে জানাতে চাই, এই ড্রাইভারদের জীবনের নিরাপত্তা, এই গাড়ির মালিকের গাড়ির নিরাপত্তা এদেশের প্রতিটি জনগণের, সরকারের, পুলিশের, ট্রাফিকের এটা মানতে হবে। ঠিক আছে। প্রিয় উপস্থিতি, আমি যখন দাবির সপক্ষে কথা বলি, আমি কি বলি? আমি শুধু এতটুকু সেন্স রাখি যে আমি সত্যি কথা, দাবির সপক্ষের কথা বলছি। আপনাদেরকে উত্তেজিত করার জন্য কোনো বক্তব্য দিতে এখানে আমি আসি নাই। আমি আপনাদের ভোটে রাজনীতি করার জন্য এখানে আসি নাই। আমি এলাকার কমিশনার হওয়ার জন্য আসি নাই, এমপি হওয়ার জন্য আসি নাই। আমি ড্রাইভারদের দাবির সপক্ষের বক্তব্য নিয়ে আসছি। আপনারা যদি এক থাকেন, আমি দৃঢ় বিশ্বাস করে এই পবিত্র শুক্রবার এই মঞ্চ থেকে বলতে পারি, সারা দেশের ড্রাইভারদের 50%, অর্ধেক ড্রাইভার যদি এই সংগঠনের সাথে যুক্ত হয়ে সৎ মনে যদি থাকতে পারে, আপনাদের দাবি পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। আমি অভিভূত হয়ে যাই, আমি অবাক হয়ে যাই যে গাড়ির চালকদের ভিতরে এত সুন্দর, বুদ্ধিদীপ্ত, সুশিক্ষিত মানুষ আপনাদের ভিতরে আছে। গতকালকের মোজাম্মেল ভাইয়ের হাতের কিছু কাগজপত্র দেখে আমি অবাক হয়ে যাই। যে কাগজপত্রগুলো সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আমার পড়ার কথা, সেগুলো নিয়ে তিনি আমার চেম্বারে উপস্থিত হয়েছে। শ্রমিক কাকে বলে সেই সংজ্ঞা, সেই ব্যাখ্যা তিনি হাতে নিয়ে আমার চেম্বারে উপস্থিত হয়েছে। মোজাম্মেল ভাইয়ের বুদ্ধিদীপ্ত দেখে আমি অবাক হই, জুয়েল ভাইয়ের বুদ্ধিদীপ্ত দেখে অবাক হই, এবং এর মাধ্যমে আমি বিশ্বাস করি সর্বশেষ বেঞ্চে যে ভাই বসে আছে তিনি অত্যন্ত বুদ্ধিজীবী একজন মানুষ। আমি আপনাদের সবাইকে স্যালুট করছি। শুধু মঞ্চে বসলেই হবে না, সম্মুখ সারিতে থাকলেই হবে না, পিছনে বসেও আপনাকে সম্মান পোষণ করতে হবে, এবং আপনি পিছনে যিনি বসে আছেন তিনি ওই সংগঠনের একজন সভাপতি হওয়ার যোগ্যতা রাখেন বলে বিশ্বাস করি। যার কারণে এই সড়ক পরিবহন ফেডারেশনে আমাকে সভাপতি হতে হবে, এই চিন্তা চেতনা যদি আপনার মনের ভিতরে থাকে, আপনি এই সংগঠনে আসবেন না। কারণ আপনার কারণে এই সংগঠন কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবে না। আপনি যদি মনে করেন যে আমি একজন চালকের ন্যায্য অধিকার দাবি বাস্তবায়ন করার জন্য, সরকারের টনক লড়ার জন্য আমি কাজ করছি, তাহলে আপনি আসেন। আর যদি মনে করেন এই সংগঠনের প্রধান আহ্বায়ক হয়ে আমি এমপি ইলেকশন করব, আমি সাধারণ খান হব, আমি অমুক নেতা হব, আমি 1000 কোটি টাকায় মাথা বিক্রি করব,
অমুক ড্রাইভার তো কিছু বোঝে না, ওর মাথা বিক্রি করবো, ইলেকশনে পয়সা কামাবো, আল্লাহর রাস্তায় এই সংগঠনে আমাকে কোনোদিনই রাখবেন না। কারণ আমি চিন্তা ভাবনা করে দেখেছি, আমি আপনাদেরকে নিয়ে গবেষণা করেছি। 2004 সালে আমার ভাগ্নি অত্যন্ত মেধাবী ছাত্রী যখন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন, সেদিন থেকে আমি প্রত্যাশা করেছিলাম জীবনে যদি কোনোদিন সুযোগ হয় তাহলে চালকদের সাথে কাজ করব, এবং আমার সেই ইচ্ছা পূরণের কারণে আপনাদের যখন যেখানে প্রোগ্রাম হয়েছে আমি স্বেচ্ছায় ছুটে গিয়েছি। আমি আমার পরিবার পরিজনের দিকে তাকাই নাই। আমার স্ত্রী গর্ভাবস্থায় অসুস্থ থাকাকালীন সময়ও আপনাদের ঢাকার প্রোগ্রামে আমি জয়েন করেছি। আমার স্ত্রীকে আমি বলেছিলাম, তোমার পাশে অসংখ্য মানুষ আছে, কিন্তু এই 20 কোটি মানুষের যে সড়কে যারা প্রধান তারা হচ্ছে চালক, এবং এই দেশের চালকরা যদি সতর্ক হয় এই সড়কের 100%-এর ভিতর 80% শৃঙ্খলা তারাই ফিরিয়ে আনবে। যার কারণে তুমি একজন স্ত্রী, তোমার চেয়ে আমার এই ড্রাইভার সংগঠন বড়, আমাকে ক্ষমা করো। আমি এই কথা বলে সেদিন ঢাকায় আপনাদের প্রোগ্রামে জয়েন করেছিলাম, কারণ আমার লক্ষ্য উদ্দেশ্য শুধু একটাই, সড়ক দুর্ঘটনা কমানো, সড়কের শৃঙ্খলা কমানো, এবং এই ড্রাইভারদের ন্যায্য দাবি, ন্যায্য পাওনা বুঝে পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন। কারণ আমরা দেখেছি যে সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য কমিউনিটি পুলিশিং, ট্রাফিকিং, পুলিশ কমিশনার, এলাকার রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে নিয়ে মিটিং, মিছিল, হাজার কোটি টাকা বরাদ্দ, অথচ সড়কের কোনো শৃঙ্খলা ফেরে নাই। কারণ এই হাজার কোটি টাকার অল্প কিছু অংশ যদি এই ড্রাইভারদের পিছনে খরচ করা হতো তাহলে সড়কের আমূল পরিবর্তন সম্ভব ছিল, ঠিক কিনা? আমাদের উচ্চ পর্যায়ে যারা আপনাদের প্রধান নিয়ন্ত্রক, যিনি সড়ক যোগাযোগ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার উদ্দেশ্য হচ্ছে, তার লক্ষ্য থাকার কথা ছিল এই সকল আজকের আপনাদেরকে যে বৈঠকে আমরা বসেছি এই সকল বৈঠক তার আহ্বান করার কথা ছিল, এবং এই চালকদের পরিবার পরিজন আছে। এবং আমি মনে করি যে সবচেয়ে